নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এমন এক মানুষ, যার জীবন কোনো সাধারণ রাজনৈতিক জীবনই নয়, বরং একটি জাতির আত্মসম্মানের ইতিহাস। পরাধীনতার অন্ধকারে যখন ভারত মাথা নিচু করে বাঁচতে শিখছিল, তখন তিনি বিশ্বাস করতেন যে দাসত্ব শুধু শৃঙ্খলে নয়, প্রথমে মানুষের মনে জন্ম নেয়। 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে তার জন্ম এমন এক সময়ে, যখন ভারতীয় সমাজ ভয় আর আপোসের চাপে নতজানু। পিতা জানকীনাথ বসু ছিলেন কঠোর শৃঙ্খলা ও ন্যায়বোধে বিশ্বাসী আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন গভীর আত্মিক শক্তির প্রতীক। এই দুই ভিন্ন মেরুর প্রভাবেই সুভাষের চরিত্রে তৈরি হয় এক অদ্ভুত সংমিশ্রণ, লোহার মতো দৃঢ় সংকল্প আর আগুনের মতো আবেগ। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করতেন কিভাবে ইংরেজ শাসনের ছায়ায় ভারতীয়রা নিজেদের ছোট ভাবতে শিখেছে। স্কুল জীবনে তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অবিচল। তার কাছে পড়াশোনা ছিল কেবল ডিগ্রি অর্জনের পথ নয়, বরং জাতির মুক্তির জন্য নিজেকে প্রস্তুত করার উপায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার সময় তিনি পাশ্চাত্য দর্শন, ইউরোপীয় ইতিহাস এবং ভারতীয় আধ্যাত্মিক চিন্তার গভীরে প্রবেশ করেন। তিনি বুঝতে পারেন যে জাতি নিজের শক্তির ওপর বিশ্বাস হারায়, তাকে শাসন করা সবচেয়ে সহজ। এই উপলব্ধিই তার জীবনের মূল দর্শন হয়ে ওঠে। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করে তিনি প্রমাণ করেন, ভারতীয় মেধা কোনো অংশে কম নয়। কিন্তু এই সাফল্যের মুহূর্তেই তার বিবেক তাকে প্রশ্ন করে, যে শাসন ভারতকে শোষণ করছে, তার প্রশাসনের অংশ হয়ে কি সত্যিই দেশের উপকার করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি ইতিহাসের এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি সেই চাকরি ত্যাগ করেন, যা হাজারো ভারতীয়ের কাছে ছিল জীবনের চরম সাফল্য। এই ত্যাগ তাকে সাধারণ মানুষের চোখে নেতা বানায়নি, বরং আদর্শে পরিণত করেছে। ভারতে ফিরে এসে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তার বক্তৃতায় ছিল আগুন, তার চিন্তায় ছিল ভবিষ্যতের রূপরেখা। অল্প সময়ের মধ্যেই তরুণ সমাজ তার চারপাশে জড়ো হতে শুরু করে। ব্রিটিশ সরকার বুঝে যায়, এই মানুষটি কেবল রাজনৈতিক বিরোধী নন, তিনি একটি বিপ্লবী চেতনার জন্ম দিচ্ছেন। তাই শুরু হয় গ্রেপ্তার, কারাবাস আর নজরদারি। কিন্তু কারাগারের অন্ধকার তার মনকে দুর্বল করেনি, বরং আরও স্পষ্ট করেছে তার লক্ষ্য। তিনি বুঝতে পারেন, স্বাধীনতার পথ সহজ হবে না, এবং এই পথেই হয়তো জীবন উৎসর্গ করতে হবে। কংগ্রেসের ভেতরে তিনি দ্রুত নেতৃত্বের শীর্ষে পৌঁছান এবং দুবার সভাপতি নির্বাচিত হন। কিন্তু এখানেই তার সঙ্গে মহাত্মা গান্ধীর মতাদর্শগত পার্থক্য গভীর হয়। গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসার শক্তিতে, আর নেতাজি বিশ্বাস করতেন ইতিহাসের বাস্তবতায়। তার মতে, সাম্রাজ্যবাদী শক্তি কেবল নৈতিক আহ্বানে সরে যায় না, তাকে শক্তির ভাষা বোঝাতে হয়। এই বিশ্বাস থেকেই তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তার কণ্ঠে তখন একটাই ঘোষণা, স্বাধীনতা ভিক্ষা নয়, ছিনিয়ে নিতে হবে। এই কথাগুলো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। 1941 সালে কঠোর নজরবন্দি অবস্থায় থেকেও তিনি যা করলেন, তা আজও ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক ঘটনাগুলোর একটি। গভীর রাতে, ছদ্মবেশে, জীবন বাজি রেখে তিনি পালিয়ে যান। আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন হয়ে তার যাত্রা পৌঁছায় জার্মানিতে। এই পলায়ন ছিল শুধু পালানো নয়, এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এক প্রকাশ্য চ্যালেঞ্জ। জার্মানিতে তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার ও আজাদ হিন্দ রেডিও স্থাপন করেন, যার মাধ্যমে তিনি ভারতবাসীর কাছে স্বাধীনতার বার্তা পৌঁছে দেন। তার কণ্ঠ রেডিওর তরঙ্গে ভেসে এসে মানুষের মনে সাহস জাগিয়ে তোলে। পরে জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। এই বাহিনী ছিল ভারতীয় স্বাধীনতার জন্য গঠিত প্রথম সংগঠিত সশস্ত্র সেনা। নেতাজি আজাদ হিন্দ সরকার ঘোষণা করেন এবং নিজেকে রাষ্ট্রপ্রধান ও সেনাপতি হিসেবে দায়িত্ব নেন। দিল্লি চলো আর জয় হিন্দ, এই শব্দগুলো তখন কেবল স্লোগান নয়, এক জাতির শপথে পরিণত হয়। আজাদ হিন্দ ফৌজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় পতাকা উত্তোলন করে এবং ভারতের উত্তর-পূর্ব সীমান্তে অগ্রসর হয়। যদিও সামরিক দিক থেকে এই সংগ্রাম শেষ পর্যন্ত সফল হয়নি, তবুও এর প্রভাব ছিল গভীর। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মনে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা স্বাধীনতার পথকে দ্রুত করে তোলে। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার দেহ কখনো পাওয়া যায়নি। এই অনিশ্চয়তাই তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় নেতায় পরিণত করেছে। কেউ বলেন তিনি শহীদ, কেউ বলেন তিনি অন্তর্ধান করেছেন। সত্য আজও অজানা।
কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে দেশপ্রেম মানে নিরাপদ পথ বেছে নেওয়া নয়, বরং ঝুঁকির মাঝেও সত্যের পক্ষে দাঁড়ানো। আজও যখন জয় হিন্দ ধ্বনি ওঠে, তখন শুধু একটি শব্দ নয়, একটি ইতিহাস উচ্চারিত হয়। নেতাজি কোনো অতীত নন, তিনি একটি চিরন্তন চেতনা, যা ভারতকে সাহস, আত্মসম্মান আর স্বাধীনতার মূল্য বারবার মনে করিয়ে দেয়।